তোমার সামনে দাঁড়িয়ে এই সেদিনের মেয়ে আমাকে এইভাবে অপমান করে যাচ্ছে আর তুমি চুপ করে থাকবে, একটা কথা বলবে না, প্রতিবাদ করবে না ভাস্করদা? আজ আর আমার কিচ্ছু বলার নেই রোমা, কারণ ফিরকির প্রশ্নের উত্তর তোমাকেই দিতে হবে। সত্যিটা সামনে না এলে সবাই বঙ্গসেবা পার্টির দিকে, মানে আমার দিকে আঙ্গুল তুলবে, আমি সেটা কিছুতেই হতে দিতে পারি না। এখনো সময় আছে রোমা, যদি সত্যিটা জানো তাহলে বলে দাও। কি হলো রমা মাসি, বলো তোমার আসল উদ্দেশ্যটা কি ছিল? এই, কি প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ, কি প্রমাণ আছে যে এইভাবে তুমি আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছ? প্রমাণ আছে রমা মাসি। কি প্রমাণ? কার্তিক ওরফে বিলু মস্তান মারা যাওয়ার সময় বঙ্গসেবা পার্টির একজন সদস্যর নাম করতে যাচ্ছিল, যার নামের প্রথম অক্ষরটা নিতে পারলেও শেষটুকু বলার আগেই একজন ভাড়া করা গুন্ডা এসে তাকে খুন করে। অক্ষরটা কি? রো। এবার তোমরাই বলো, এরপর সন্দেহর তীরটা কার দিকে ঘুরতে পারে? কি অদ্ভুত ব্যাপার! হ্যাঁ, কি অদ্ভুত ব্যাপার ভাস্করদা। একটা কোথাকার না কোথাকার গুন্ডা কি না কি বলেছে, কি বলছে, একটা তো শব্দ ঠিকঠাক উচ্চারণ করতে পারেনি। শুধুমাত্র এই কথার বেসিসে তোমরা সবাই মিলে আমাকে ভুল বুঝলে, আমার কাঁধে এত বড় একটা অ্যালিগেশন চাপিয়ে দিলে। আমাদের বঙ্গসেবা পার্টিতে রোদে আরো এমপ্লয়ি আছে, তুমি জানো না? রোহান আছে, রোহিত আছে, রোশন আছে, তাহলে ওয়াই মি ভাস্করদা? আমি কেন, আমার নামটাই কেন ধরে নেওয়া হচ্ছে? কি বলবো আমি আর তোমাকে, কি বলবো? আমার কিচ্ছু বলতে ইচ্ছে করছে না, আমি ভাবতে পারছি না। আমি এতগুলো বছর কাঁধে কাঁধ মিলিয়ে তোমার সাথে চলেছি ভাস্করদা। বঙ্গসেবা পার্টির জন্য বছরের পর বছর আমি অনেস্টি দেখিয়েছি ভাস্করদা। বঙ্গসেবা পার্টি আমার কাছে আমার সন্তান সমতুল্য। আর আজ এতগুলো বছর পরে নিজের জীবনের সর্বস্ব দেওয়ার পরে আমি এই প্রতিদান পাচ্ছি ভাস্করদা। তোমরা বুঝতে পারছো? তোমরা এখানে যারা সবাই রয়েছো, কেউ বুঝতে পারছো না যে এই সব কিছুর পেছনে একটা নাটক আছে। মানেটা খুব সহজ নীলাদ্রি, একটু তলিয়ে দেখলেই তুই বুঝতে পারবি। আমাদের বঙ্গসেবা পার্টিকে ছোট করার চেষ্টা হচ্ছে, আমাদের সবাইকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে, এবং শুধু তাই নয়, এর একটা উল্টো দিকও আছে। সেটা কি? পলিটিক্স খুব নোংরা জিনিস নীলাদ্রি। পলিটিক্সে যে পার্টি সিম্প্যাথি আদায় করতে পারবে জনগণের সামনে, সেই শেষ মুহূর্তে বাজিমাত করে যাবে। মিডিয়ার সামনে, প্রেসের সামনে লোকে নাটক করছে, সিম্প্যাথি আদায় করার চেষ্টা করছে যাতে ও ফাইনালি উইন করতে পারে। এটাই নাটক। দ্যাটস ইট দে ভাই। তুমি একদম ঠিক বলেছো রোমা মাসি। ভালো আন্টি এর মধ্যে সত্যি একটা নাটক করেছে। সেই নাটকটা পাবলিক আর প্রেসের সামনে নয়, যারা এই কাজটা করেছে তাদের সামনে, যাতে ভালো আন্টি পদত্যাগ করবে শুনে তারা ফিরকিকে ছেড়ে দেয়। ওরা যেভাবে নোংরা রাজনীতি করছে, আমাদেরও ওদের সেইভাবে মাত দিতে হবে। লক্ষ্মী দেবী, আপনি কাল সবার সামনে বলবেন যে আপনি জনতা পক্ষ থেকে নাম উইথড্র করছেন। আপনি বলবেন আপনি যোগ্য নন, পারিবারিক ঝুঁকি নিয়ে আপনি এই কাজটা করতে পারবেন না। ওরা যেভাবে ফিরকিকে টোপ হিসেবে ব্যবহার করেছে, আমাদেরও তাই করতে হবে। আপনি এসব কি কথা বলছেন নিজামুদ্দিন বাবু? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন ফিরকি আমার মেয়ে। আপনার মুখে অ্যাটলিস্ট এইসব কথা মানে না নিজামুদ্দিন বাবু। ফিরকি কোনো পণ্য নয় যাকে আমরা ব্যবহার করব। আপনি আমাকে অযথা ভুল বুঝছেন নীলাদ্রি বাবু, আমি সেই কথা বলতে চাইনি। আমি বলতে চাইছি ওরা যেভাবে ফিরকিকে ব্যবহার করেছে, আমরা তার বদলা নেব। আর রাজনীতিতে সবসময় বদলাটা গায়ের জোর দিয়ে হয় না নীলাদ্রি বাবু, মাঝে মাঝে মাথা দিয়ে কাজ করতে হয়।
আমাকে কি করতে হবে? আপনি প্রথমে নিজের নাম উজ্জ্ব করবেন, তারপর ফিরকি ফিরে এলে শুরু হবে আমাদের আসল খেলা। ওর সূত্র ধরে আমরা একে একে সামনে আনবো প্রত্যেকের নাম, যারা এই জঘন্য কাজটা করেছে। পাল্টা জবাব না দিলে প্রতিপক্ষ কিন্তু পেয়ে বসবে লক্ষ্মী দেবী। সে আপনি পদে থাকুন আর নাই থাকুন, ওদের নজর কিন্তু আপনাদের উপর এরপরেও থাকবে। আমি রাজি। এবার বুঝতে পারছো তো রোমা মাসি, তোমার একটা ভুল সিদ্ধান্ত তোমাকে কোথায় এনে দাঁড় করাতে পারে। যেভাবে ওরা চেপে ধরেছে তোকে রোমা, কদিন তোকে যেভাবেই হোক চুপ করেই থাকতে হবে, না হলে নিজের পায়ে নিজেই কুড়োলটা মারবি। কি হলো রোমা মাসি, চুপ করে আছো কেন? উত্তর দাও। উত্তর দেবে না ও, ওর কাছে কোনো উত্তর নেই। চিরমা, আজকে তুই আমার বোন এটা ভাবলে আমার নিজের ওপর ঘৃণা হচ্ছে। নিচে নামতে নামতে আর ঠিক কতটা নিচে নামবি বলতো? দি ভাই প্লিজ, প্লিজ দি ভাই, যে যা ইচ্ছে বলছে তুই মেনে যাচ্ছিস। তুই তো আমার দি ভাই, তুই আমার কথা বিশ্বাস কর। ইম্পসিবল রোমা, আমি অনেক কিছু করতে পারি কিন্তু তোকে বিশ্বাস করতে পারি না। দি ভাই, আমি জানি না এই ঘটনাটা তুই সত্যি ঘটিয়েছিস কি না, সেটা প্রমাণ সাপেক্ষ, আমার জানা নেই। আমি শুধু একটা কথা খুব পরিষ্কার করে জানি, তাই তোকে জানিয়ে রাখছি। তোর এই উপরে ওঠার খেলায় নিচে নামতে নামতে তুই যদি আমার ছেলের বউয়ের কোন রকম ক্ষতি করিস, রোমা আমি ছাড়বো না, মনে থাকে জানো। হ্যাঁ, ভাস্করদা তোমার কি মন? থাক রুমা, কোনো কৈফিয়ত আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। ফিরকি তোমাকে যে প্রশ্নগুলো করেছে তার উত্তরগুলো দিও, তাহলেই হবে। তোমার পতন শুরু হয়ে গেছে রোমা মাসি। এবার একটু একটু করে তোমার পর্দা ফাঁস করার সময়ও চলে এসেছে। সবার সামনে তোমার মুখোশটা খুলে যাবে। মাথার ওপরটা তো দেখছি এখনো ফুলে আছে নীলাদ্রি। হ্যাঁ জানি, যা যন্ত্রণা করছিল ভেবেছিলাম ফেটে গেছে, যাই হোক অল্পের উপর দিয়ে গেল। এটাকে তুমি অল্প বলছো? চোখের সামনে যখন আমি দেখছিলাম ওরা তোমাকে মারতে আসছে, আমি তো কিচ্ছু করতে পারছিলাম না। নিজেকে না বড্ড অসহায় বলে মনে হচ্ছিল। আমি তো দেখতে পাচ্ছিলাম ওরা তোমাকে মারতে আসছে, কিন্তু আমার হাত পা মুখ সব বাঁধা ছিল, তোমাকে সাবধান পর্যন্ত করতে পারিনি। জানো তো, ওই বিলু মস্তান না খুব খারাপ একজন মানুষ ছিল। যদিও ও এখন মারা গেছে, ওর নামে কিছু বলা ঠিক হবে না। হ্যাঁ জানি, খুবই নৃশংস। আমরা যদি ঠিক সময় না পৌঁছাতাম, ও হয়তো তোমাকেও ছাড়তো না ফিরকি। এক্স্যাক্টলি, এটাই তো ওদের প্ল্যান ছিল, মাকে দিয়ে পদত্যাগ করিয়ে আমাকে মেরে ফেলার। ভাগ্যিস স্যার ফোনের মধ্যে আজানের শব্দটা পেয়েছিল, নাহলে আমি তোমায় হারিয়ে ফেলতাম ফিরকি, হারিয়ে ফেলতাম। সত্যি তাই। কিন্তু আজ আমায় ভিকি খুব অবাক করে দিয়েছে জানো তো। ও যে আমাকে এইভাবে হেল্প করবে পুরোটাই আনএক্সপেক্টেড। ঠিকই তো। আসবো দাদা ভাই? হ্যাঁ আয়। ঠিক আছিস তোরা? ঠিক আছিস? হ্যাঁ, আমরা একদম ঠিক আছি মিষ্টিমা। শুধু নীলাদ্রির মাথায় যে চোটটা লেগেছিল
ওটাতে একটু ব্যথা আছে, তবে তুমি চিন্তা করো না, আমি ওষুধ লাগিয়ে দিয়েছি, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। সে তো ঠিক হবেই। তোমার মতন মেয়েকে যে জীবন সঙ্গিনী হিসেবে পেয়েছে, এরকম ছোটখাটো ব্যথা বেদনা তাকে কখনো দমিয়ে দিতে পারে? নন্দিনী, আমি তোমাকে এই কথাটা বলার সুযোগই পাইনি। ফিরকি আমার সেই হারিয়ে যাওয়া সন্তান। ফিরকি মা, আমরা যখন বড় হয়ে উঠি, আমাদের বেড়ে ওঠার সময় আমাদের চারপাশের পৃথিবীটা, আমাদের পরিবার, এই সব কিছুর যেমন ভূমিকা থাকে, ঠিক তেমনই আমাদের রক্তেরও কিন্তু একটা ভূমিকা থাকে। একজন মানুষ দিনের শেষে কেমন মানুষ হয়ে উঠবে সেটা তার রক্তই নির্ধারণ করে। এমনি এমনি এত বড় মনের মানুষ হয়ে ওঠোনি তুমি মা। আমার খুব গর্ব হয় যে এত সুন্দর একটা মানুষ আমার নীলাদ্রির বউ। হঠাৎ তুমি এমন ভাবে কেন বলছো মিষ্টিমা? তোমার বড় হওয়ার পেছনে লক্ষ্মীর অবদান কোনোদিনও অস্বীকার করা যাবে না। লক্ষ্মী তোমার জীবনের অপরিহার্য অংশ। কিন্তু মাগো, তোমার একজন জন্মদাত্রী মাও আছেন, আর আমার মনে হয় তিনিও নিশ্চয়ই খুব ভালো মনের মানুষ। তুমি তোমার দুই মায়ের মিলিত পুণ্যের ফল। আমি না যাবো, ওই ফোন করবো। সুদীপা এসেছিল, চিন্তা করছে তোদের নিয়ে। তোরা ভালো আছিস সেটা বলি ওকে। কি হলো বলো তো নীলাদ্রি? মিষ্টিমা হঠাৎ করে আমার আসল মার কথা বলতে গেল কেন? কি জানি, তবে ভালো আন্টিও কিন্তু তোমার আসল মায়ের কথা বলছিল। আর ভালো আন্টি এটাও বললো যদি তোমার কিছু হয়ে যায় ওনাকে নাকি মুখ দেখাতে পারবে না। এসব কি হচ্ছে বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তোমাকে আর কিছু বুঝতে হবে না। আমার না এত টেনশন নিতে ভালো লাগছে না। রোজ রোজ নতুন নতুন সাসপেন্স। কতদিন প্রাণ খুলে নিঃশ্বাস নিয়ে নি বলো তো। এই দাদা ভাই, ফিরকি চলো না আমরা কোথাও ঘুরে আসি। কিন্তু এই অবস্থায় আমরা কোথায় ঘুরতে যাব মধুজা? আচ্ছা ঠিক আছে, ঘুরতে না হয় নাই গেলাম। সামনে তো 25 ডিসেম্বর, বড়দিন। সেদিন তো আমরা আনন্দ করতে পারি। এক্স্যাক্টলি, সেদিন তো আমরা সত্যি আনন্দ করতে পারি। বেশ, মধুজা যখন বলেছে তাহলে কিছু একটা প্ল্যান করাই যায়। দেখছি ওই দিনটাকে কি করে স্পেশাল করে তোলা যায়। রাইট? থ্যাংক ইউ দাদা ভাই, থ্যাংক ইউ। সরি। ওহ বাবা, আজ একটা অনেক বড় কাজ হলো লক্ষ্মী। যাক বাপরে বাপ, প্রমোটার তো বললেন এবার কাজটা শুরু করে দেবেন খুব তাড়াতাড়ি। হ্যাঁ জানি, একটা কথা বুঝলি কি? আমাদের লক্ষ্মী কিন্তু ফেমাস হয়ে গেছে। প্রমোটার দাদা এক চান্সে চিনতে পারলো। শুধু কি চিনতে পারলো, কত খাতির যত্ন করলো দেখলি না? বাপের কালে কি এমন খাতির যত্ন করেছে আমাদের। ওরে লক্ষ্মী রে, তোর জন্য তো আমাদের কপাল ফিরে গেল। এইটুকু সম্মানই তো আমরা সমাজের কাছে চেয়েছিলাম রানী। সমাজ আমাদের সেটা দিতেও রাজি হয়নি। আর আজ আমি যখন একটা জায়গায় পৌঁছেছি, লোকে কেমন খাতির করছে দেখেছিস? সার কথাটা হলো, হিজড়ে হোক, ছেলে হোক বা মেয়ে, সেটা বড় কথা নয়। এই দুনিয়ায় গরিবকে সম্মান কেউ দেয় না। খাবো না,
খাবো না খাবো না খাবো না। আচ্ছা ঝামেলা ফেললে তো তুমি। এই মুস্কান, এই কি হয়েছে? এই বুড়ি মেয়ে হামা করছে কেন? চল তো গিয়ে দেখি, চল চল গিয়ে দেখি। খাবো না, একদম আমাকে খাওয়াতে আসবি না। আমি খাবো না, কিছুতেই আমি খাবো না। ও মা, কি হয়েছে? ও মা, তুমি রাগ করেছো কেন? বলো না কি হয়েছে। দেখ মা, এইভাবে ঘরে বসে বসে আমার খেতে ভালো লাগছে না। আমাকে কিছু কাজকর্ম করতে দে না মা। নাও বোঝো এবার ঠেলা। দেখো না মাসি, কিছুতেই খাওয়ার মুখে তুলছে না, বারবার শুধু ঠেলে ঠেলে উনি সরিয়ে দিচ্ছে। হ্যাঁ, সরিয়ে দেবই তো। আমি বিনা খাটনিতে কিচ্ছু মুখে দিতে পারবো না। ও মা, তুমি ওনাকে এখন কি কাজ দেবে গো মাসি? বিনা খাটনিতে ঘরে বসে বসে খেতে নাকি ওনার গায়ে লাগছে। মুস্কান, ভিতরে যা, আমি দেখছি। হ্যাঁ, গায়ে লাগবেই তো। মানছি, আমি মানছি আমি বুড়ি হয়ে গেছি, কিন্তু অথর্ব তো হয়ে যায়নি। এখানে তোরা সবাই যদি খেটে খেতে পারিস, আমি কেন খেটে খেতে পারবো না? এই রে, আরে ঠাম্মি, কই আমরা তো কেউ তোমাকে বলিনি যে তুমি কাজ করতে পারবে না। কিন্তু এই বয়সে পায়ের ওপর পা তুলে আরাম করেই তো খেতে হয়, বলো? তুমি মিছিমিছি কেনই বা কাজ করতে যাবে? তাই তো মা, এই যে এত বছর ধরে তুমি এত পরিশ্রম করেছো, তার সুদটা ভাঙেই তো তুমি খাবে মা। তোমার যে এতগুলো সন্তান আছে, তারা থাকতে তুমি কেন কাজ করবে? তাছাড়া কাজ তো তুমি করো। এই যে সকাল সকাল উঠে স্নান করে তুমি কত সুন্দরভাবে পুজো করো, তোমার কাজ তো এটাই। মারে, যারা তোদের মানুষ বলে মনে করে না, যারা তোদের কুকুর বিড়ালের মতো দূর দূর করে তাড়িয়ে দেয়, তাদের সবার এখানে আসা উচিত, এসে দেখা উচিত যে একটা রাস্তার আবর্জনাকে তুলে এনে তোরা কিভাবে আদর যত্নে রেখেছিস। তোদের এই ভিটের চারিদিকে ভালোবাসা ছড়িয়ে আছে রে মা। তোরা বড় ভাগ্যবান রে মা, তোরা বড় পুণ্যবতী। আরেক ভিটে তো থাকতাম রে মা এতকাল, সেখানে না খাটতে পারলে দুবেলা খাবারও জুটতো না, যার জন্য সারা জীবন পাত করে দিলাম। সেই পেটের ছেলে কিনা পুরনো থলের মতো বিড়াল পার করে দিল আমাকে। আমি তো মা হয়ে কি করে নিজের ছেলেকে অভিশাপ দেই বলো তো? সব অভিশাপ মুখ দিয়ে দিতে নেই মা। এই যে তোমার চোখের জল, তোমার কষ্ট, তোমার কুলাঙ্গা সন্তানের জন্য এটাই তো সব থেকে বড় অভিশাপ। জানিস তো মা, তারও একটা ছেলে আছে। ওই নাতিটা আমার খুব নাওটা ছিল। নাতিটা যদি বড় হয়ে ওর মা বাবাকে ঘর ছাড়া করে দেয়, আমার এই কষ্টটা তখন ওরা বুঝতে পারবে। খোকারও হয়েছে ছেলে, 2 বছর হলো। আর তো মাত্র বছর 25। ঠাকুর মুখ তোলো, 100 বছর বাঁচতে চাই, এখন আমার 60। 25 বছর পরে খোকার হবে 59। আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি। খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি। সেদিনটার স্বপ্ন দেখে ভীষণ রকম। মুখোমুখি আমি, খোকা আর বৃদ্ধাশ্রম। তবে আমি চাই না আমার ছেলে কোনো কষ্ট পাক বা কষ্টে থাকুক। আমি বোধহয় আগের জন্মে অনেক পুণ্য করেছি মা, তাই হয়তো তোদের মধ্যে এসে পড়েছি, তোদের কাছে আছি। আমি এখানে খুব ভালো আছি, আমি এখানে খুব খুশিতে আছি রে মা। আমি এখানে খুব ভালো আছি, খুব খুশিতে আছি। আসতে পারি? আসুন নিজামুদ্দিন বাবু। আসলে একটা জিনিস আপনার অ্যাপ্রুভাল মানে সম্মতির জন্য নিয়ে এলাম। আপনি গ্রিন সিগন্যাল না দিলে আমরা সার্কুলেট করতে পারবো না। এই তো আপনার ছবি আর নাম দিয়ে ছাপা প্রথম লিফলেট। ঠিক আছে তো?
সব ওকে থাকলে আজই এই লিফলেট গোটা শহরে ছড়িয়ে পড়বে। 3 নম্বর বস্তির লক্ষ্মীকে আজ থেকে এই শহর এক ডাকে চিনবে। ওরে লক্ষ্মী, তুই তার থেকে সেলিব্রিটি হয়ে গেলি রে। এই লিফলেটটা অনেকগুলো মানুষের অপমানের উত্তর। এতগুলো বছর ধরে যারা যারা তোমাকে অপমান করে এসেছে, যারা অবহেলা করেছে, তাদের প্রত্যেকের মুখে মুখে তোমার নাম ফিরবে মা। জানো তো, আমি জানতাম এমন একটা দিন আসবে যেদিন তুমি তোমার প্রাপ্য সম্মানটুকু পাবে। সেই দিনটা চলে এসেছে মা, সেই দিনটা চলে এসেছে।